পুরান ঢাকার সোয়ারীঘাটে জুতার কারখানায় আগুন, ৫ শ্রমিক নিহত, ২ ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ডিজেলের দাম না কমালে পণ্য পরিবহন বন্ধের হুমকি, বিভিন্ন জেলায় বাস বন্ধেরও ঘোষণা। পুঁজিবাজার, আইটি সহ নানা খাতে প্রবাসী ও ব্রিটিশ ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান, প্রধানমন্ত্রীর বিশেষ সুবিধার আশ্বাস। এবারও প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি লটারিতে ফি সর্বোচ্চ ৫,০০০ টাকা, ডিসেম্বরের প্রথমে কার্যক্রম শুরু। টিকানীতি, স্কুল শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়, প্রতি কেন্দ্রে ২৫টি বুথ থাকলে দেওয়া হয় ১০টিতে, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছে আমি ফারহানা আলম এবং আমি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। রাজধানীর সোয়ারীঘাটে জুতার কারখানায় আগুনের ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ৫ জন কারখানার শ্রমিক ছিলেন। শ্বাস বন্ধ হয়ে তারা মারা গেছেন বলে ধারণা ফায়ার সার্ভিসের। আগুনে কেউ আহত হয়েছেন কিনা সেই খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায়, রাত ১টা ১৫ দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। প্রায় ২ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সবশেষ পরিস্থিতি জানাতে সোয়ারীঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবিদুর রহমান। আবিদুর, এই মুহূর্তে সোয়ারীঘাটের এই যে আগুনটি লেগেছিল তার সর্বশেষ সার্বিক কি অবস্থান আপনি দেখছেন, এবং যে ৫ জন নিহত হয়েছে আমরা জানছিলাম যে তাদের পরিচয় জানা যায়নি, সে পরিচয়গুলো কি পাওয়া গেছে কিনা, এবং আহত যারা হয়েছেন তাদেরকে আসলে কোথায় রাখা হয়েছে, এবং আগুন পুরোপুরি কি নিভেছে নাকি কার্যক্রম এখনো চলমান রয়েছে, বিস্তারিত জানাবেন। প্রথমে আগুনের কথা যদি বলি, আগুন পুরোপুরি নিভে গেছে। আমার পিছনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আগুন নিভে গেছে, এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা আসলে ডাম্পিং যেটা বলে আর কি, অর্থাৎ আগুন লাগার পরে, আগুন নিভে যাওয়ার পর নিয়ন্ত্রণে আনার পরে যেই উদ্ধার কাজ যেটা রয়েছে, ভিতরে কেউ আটকা পড়েছেন কিনা বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বা কেউ মারা গিয়েছেন কিনা, তাদের উদ্ধারের যে বিষয়টি রয়েছে সেই কাজটি এখন চলছে। প্রায় এখন থেকে প্রায় আরো ৩ ঘন্টা আগে আসলে আগুন নিয়ন্ত্রণে এসেছিল, এবং তখন থেকে কিন্তু এই ডাম্পিং এর কাজ চলছে, এবং তারপরে ভোরের ঠিক কিছু আগেই এখান থেকে ৫টি মরদেহ উদ্ধার করা হয়। ভিতরে ধারণা করা হচ্ছে যে ধোঁয়ায় এবং আটকা পড়ে তাদের মৃত্যু হয়েছে, এবং ২ জন আহত হয়েছে। আপনি জানতে চেয়েছিলেন যে আসলে তাদেরকে, আমরা যতটুকু জানতে পেরেছি যে নিকটস্থ যে থানা রয়েছে সেখানে সেই মরদেহগুলো হ্যান্ডওভার করা হয়েছে, এবং আহত যারা তারা স্থানীয় একটি ক্লিনিকে তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে ঢাকা মেডিকেলের বার্নারিতে নিয়ে যাওয়া হবে, এমনটাই আমরা শুনেছি। রাত ১টার কিছু পরে, ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। এটি মূলত একটি জুতার সোল তৈরির কারখানা, সোয়ারীঘাটের ঠিক বুড়িগঙ্গা নদীর পাশেই এই সোল তৈরি কারখানাটি জুতার, এবং সেখানে কিন্তু আগুন লাগে, এবং আশপাশে দেখছেন যে আরো বড় বড় কিছু কারখানা রয়েছে, বসত বাড়ি রয়েছে। তো আগুন ছড়িয়ে পড়ার একটি শঙ্কা করছিল ফায়ার সার্ভিস কর্মীরা। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আসে, এবং পরে আরো 4টি ইউনিট যোগ দেয়। মোট 8টি ইউনিট সেই রাত ১টার পর থেকে কার্যক্রম চালায়, এবং তারা ২ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। আগুনটা আশেপাশে কোথাও ছড়িয়ে পড়েনি, কিন্তু ভোরের কিছু আগে আসলে এখান থেকে সেই মরদেহগুলো উদ্ধার করা হয়। ৫ জন ভিতরে আটকা পড়ে শ্বাসরোধ হয়ে বা ধোঁয়ায় আটকে পড়ে তাদের মৃত্যু হয়েছে। তো এই হচ্ছে এখানকার সার্বিক অবস্থা। এখন ডাম্পিং কাজ চলছে। আমরা ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যতটা জানিয়েছেন যে তাদের এই কার্যক্রম আরো কিছুক্ষণ চলবে।
তবে তারা ধারণা করছে যে ভিতরে আর কেউ আটকা পড়া নেই বা কোনো মরদেহ বা মৃতদেহ পাওয়া যাবে না, সেটা তারা ধারণা করছেন। তবে তাদের কার্যক্রম চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণরূপে সেটা সব খোঁজা হচ্ছে এবং আর কোনো মরদেহ বা মৃতদেহ উদ্ধার করা যায় কিনা সেই বিষয়টা তারা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত হবেন না ততক্ষণ পর্যন্ত এই কার্যক্রম চলবে। জিজ্ঞাসা করছিলাম যে মরদেহ বা মৃতদেহের কথাগুলো আপনি বলছিলেন যে 5 জন মারা গেছে বলে জানানো হয়েছে, তাদের পরিচয় জানা গেছে কিনা এবং সেই লাশগুলো কোথায় রাখা হয়েছে, এছাড়া যারা ভিতরে কোনো আহত কেউ ছিলেন কিনা তাদের সর্বশেষ অবস্থা কেমন দেখছেন? ভিতরে আহত 2 জন ছিলেন, তাদেরকে আসলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আরো বিস্তারিত জানতে আমরা ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন যে কর্মকর্তা রয়েছেন তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করছি। আগুনের সূত্রপাত হয়েছিল রাত 1:15 ফায়ার সার্ভিস এখানে এসে পৌঁছায় 1:22 সেই থেকে আমরা আগুন নির্বাপন শুরু করি। ঢাকা শহরের মোট 8টি ইউনিট এই আগুন নির্বাপনে অংশগ্রহণ করে। এটি একটি জুতার শোল তৈরির কারখানা এবং এখানে প্রসেসিং গোডাউন আছে পাশাপাশি, ছোট ছোট ফ্যাক্টরি এখানে কাজ করে। তো রাবার জাতীয় জিনিস, সো এখানে আগুনটা দিকি দিকি জ্বলে, অনেক সময় লাগে, পানি দিলেও আগুনটা সহজে নিবে না, ভিতরে জ্বলতে থাকে। সো আমরা আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পেরেছি। এখানে জানেন যে ঘনবসতিপূর্ণ এলাকা, এখানে মদিনা ট্যাঙ্ক মার্কেট, পাশে 3 তলা টিনের ঘর, পাশে আরো ফ্যাক্টরি, প্লাস্টিকের পলিথিন তৈরি ফ্যাক্টরি অনেক। যেহেতু ঘনবসতিপূর্ণ এলাকা, আমাদের মূল দায়িত্ব ছিল আগুনটাকে ঘিরে ফেলা, যাতে আগুনটা ছড়াতে না পারে। এটা আমরা সফলভাবে ঘিরে ফেলেছি এবং আগুনটা একটা নির্দিষ্ট জায়গায় রেখে আমরা আগুন নির্বাপন শুরু করি। আগুন নির্বাপনের এক পর্যায়ে 3টার পরে যখন আগুনটা নিয়ন্ত্রণে আসলো, তারপরে আমরা প্রথম দিক থেকে সার্চ করতে শুরু করি। তো দেখা গেল যে আমরা এক জায়গায় এসে মানুষের অস্তিত্ব পেয়েছি এবং সেখানে সার্চ করে আমরা একে একে 5টা ডেড বডি পাই। তো এরা মূলত নিম্ন আয়ের মানুষ, যারা এখানে কারখানায় কাজ করে, দিনের বেলা রাতে এখানে থেকে যায়। তো এইরকম শ্রমিক শ্রেণীর লোক 5 জনে আমরা ডেড বডি রিকভারি করেছি। আমরা এখনো কিছু খুঁজে পাইনি। আমাদের ড্যাম্পিং ডাউনে কাজ চলতেছে, যেখানে গোডাউনে স্তূপ করা যে রাবারের শোল, ওগুলার ভিতরে আগুন আছে। আমরা এগুলা ভেঙে আগুনটা নির্বাপন করতেছি। আমাদের আগুনটা সম্পূর্ণ নির্বাপন হয়ে গেলে আমরা আবার একটা এক্সটেন্সিভ সার্চ করব, যাতে কোনো হিউম্যান বডি আছে কিনা দেখবো। মরদেহ যে 5 জনের, সেই মরদেহগুলো কোথায় রাখা হয়েছে এবং আহত যে 2 জন তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? আমরা 5 জনের যে মৃতদেহ, এটা আমাদের চকবাজার পুলিশের কাছে আমরা হস্তান্তর করেছি। আর 2 জনের আহত, 2 জন ওনাদের হয়তো ফ্র্যাকচার হয়েছে, আগুনে 2 তলা থেকে লাফ দিয়ে পড়ে গেছে। ওনারা মিরপুর হাসপাতালে ভর্তি আছেন। তাদের পরিচয়টা বলছিলেন যে তারা এখানে কারখানা পায়নি, যারা মৃত যারা ওনাদের পরিচয় পাওয়া যায়নি এবং তাদের কেউ আত্মীয়স্বজন আমাদের কাছে আসে নাই এবং এই পর্যন্ত কোনো লোক দাবিদারও আসে নাই যে আমাদের এরকম নিখোঁজ আছে, এই মর্মে কেউ এখন আমাদেরকে বলে নেই। আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে আসলে এখানে ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা রয়েছেন তিনি আসলে বলছিলেন যে আগুন লাগার কারণ এবং এর পরবর্তীতে ওনাদের যেই কার্যক্রম ছিল যে মরদেহ গুলো উদ্ধার করা এবং আহত যারা তাদেরকে পাঠিয়ে দেওয়া। তো এই ছিল সোয়ারিঘাটের যে জুতার ফ্যাক্টরি সোল, সেখানে আগুন লাগার সর্বশেষ পরিস্থিতি। রাজধানীর সোয়ারিঘাট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আবিদুর রহমান। ডিজেলের বাড়তি দামের সঙ্গে সমন্বয় করে গণপরিবহনের ভাড়া পুনর্মূল্যায়নে বিআরটিএ-কে চিঠি দিয়েছে মালিক সমিতি। অন্যদিকে 24 ঘন্টার মধ্যে বাড়তি দাম প্রত্যাহার না করলে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে ট্রাক কাভার্ড ভ্যান মালিক শ্রমিক সমিতি। তবে দাম বৃদ্ধির প্রথম দিন বেশিরভাগ পরিবহন আগের ভাড়ায় নিয়েছে। লিটারের ডিজেলের দাম 15 টাকা বাড়ায় গণপরিবহনের ভাড়া বাড়ার শঙ্কা নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে দেখা যায় অফিসগামী যাত্রীদের। সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। যাতায়াতের খরচ বাড়ে, তাহলে আমরা কিভাবে বুঝবো? আমাদের তো এমনি সব জিনিসপত্রের দাম বাড়তি, আমাদের তো খুব অসুবিধা এখন চলতে, আমাদের তো আয় বাড়তেছে না। এই বৃদ্ধির সাথে সমস্ত জিনিসের নিত্য প্রয়োজনীয় যা আছে সবই মানুষের কষ্ট হয়ে যাবে। এরপরে কি সম্ভব? এটা করা উচিত হয়নি। সবকিছুর দাম এখন বেশি, তো এখন এর মধ্যে যদি তেলের দাম বাড়ে তাহলে নিত্য পণ্য সব জিনিসের দাম বেড়ে যাবে, আরো কষ্ট হবে মানুষের।
তবে বিচ্ছিন্ন কিছু গণপরিবহন ছাড়া বেশিরভাগ পরিবহনই আগের ভাড়ায় যাত্রী পরিবহন করতে দেখা যায়। এখন পর্যন্ত মালিক পক্ষের কাছ থেকে ভাড়া বাড়ানোর বিষয়ে কোনো নির্দেশনা নেই বলে জানান পরিবহন শ্রমিকরা। তবে রোববার থেকে ভাড়া বাড়ানোর সম্ভাবনার কথা জানান তারা। আমরা এমনি তেল মনে করেন যে 2400 টাকা তেল লাগতো, এখন তেল লাগবে 3200 টাকার। মালিক পক্ষ ভাড়া বাড়াইলে আমরা বাড়াইতে আমগো তো কোনো ইয়া নেই। পরিবহন নেতারা বলছেন তেলের দামের সঙ্গে সমন্বয় করে ভাড়া বাড়াতে বিআরটিকে চিঠি দিয়েছে তারা। দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো পরিস্থিতির জন্য মালিক পক্ষ দায়ী থাকবে না বলেও সাফ জানিয়ে দেন তারা। আমরা জাস্ট কিছুক্ষণ আগে চিঠি পাঠাইলাম বিআরটি এবং মন্ত্রণালয়, এবং আমি চেয়ারম্যান সাহেব, সচিব সাহেব, ওনাদের সবার সাথে আলাপ করছি, বিষয়টা নিয়ে আমরা আলাপ করছি। আমরা মন্ত্রীর সাথেও যোগাযোগ করার চেষ্টা করতেছি। গতকাল রাতে এই বিষয়টা আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি যে এই ঘটনাটা, তো ওনারা, আমি আশা করব 2-1 দিনের মধ্যে এর ব্যাপারে একটা সিদ্ধান্ত দিবে। এই 15 টাকা প্রত্যাহার করে অতি দ্রুত সবার সাথে বসে এই ভাড়া নির্ধারণ এবং তেলের দাম বৃদ্ধি করা উচিত বলে আমরা পরিষ্কার মনে করি। এদিকে 24 ঘন্টার মধ্যে বর্ধিত তেলের দাম প্রত্যাহার না করলে ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক কাভার্ড ভ্যান মালিক শ্রমিক সমিতি। আগে থেকে আমাদেরকে আলটিমেটাম দিত যে এত তারিখের তেলের দাম বৃদ্ধি করা হবে, তাহলে আমরা সমন্বয়তে আমরা ভাড়া বৃদ্ধির সিস্টেম করে দিত। কিন্তু হঠাৎ করে সাফে দেওয়াতে আমাদের পণ্য পরিবহন চলবই না, অবিলম্বে এই দেশের এই প্রেক্ষাপটে এই তেলের দাম আমরা প্রত্যাহার চাই। পরিবহন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা না করে হঠাৎ তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তে নাখোশ পরিবহন নেতারা। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল ও রংপুর সহ বিভিন্ন অঞ্চলে সকাল থেকে বাস ও পণ্যবাহী যান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন পরিবহন মালিকেরা। তারা বলছেন, করোনার কারণে এমনিতেই মালিক শ্রমিকরা ক্ষতিগ্রস্ত। এই পরিস্থিতিতে পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ না করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি অযৌক্তিক। বিশ্ববাজারে দাম বাড়ায় বুধবার রাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা আসে। ঘোষণার পর বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে গণপরিবহন ও পণ্যবাহী যান চলাচল বন্ধের ডাক দেয় পরিবহন মালিকদের বিভিন্ন সংগঠন। চট্টগ্রাম নগরীতে শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ। তারা বলছে, জ্বালানির দাম বাড়ায় প্রতিদিন একটি বাসে বাড়তি 2000 টাকা পর্যন্ত গুনতে হবে। মালিক, শ্রমিক, প্রশাসন, বিআরটিএ সবার সাথে আলাপ আলোচনা করে ভাড়ার তালিকার একটা বিষয় নিষ্পত্তি করে তারপরে জ্বালানি তেলের মূল্যটা যেন বৃদ্ধি করা হয়। আর যদি আমাদের কথা না শুনে তাহলে কাল সকাল থেকে আমরা আমাদের গাড়িগুলো বন্ধ রাখতে বাধ্য হব। উত্তরাঞ্চল থেকেও শুক্রবার সকালে সব যানবাহন বন্ধের ঘোষণা দিয়েছে মোটর শ্রমিক ইউনিয়ন। তেলের দাম না কমানো পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছে সংগঠনটি। একই দাবিতে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ। ফেডারেশন নেতাদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক। অতিরিক্ত দামের কারণে তাদের রিটার্ন পাওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তো এবং সব মালিকরাই বিভিন্ন জেলা থেকে শুরু করে আমাদের নিজস্ব জেলার মালিকরাও যোগাযোগ, তারা সবাই বলছে যে এইভাবে তো আমরা কোনোভাবে চালাতে পারবো না। জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে বরিশাল থেকেও সব ধরনের যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। একই দাবিতে বাস ও ট্রাক চলাচল বন্ধের ঘোষণা এসেছে টাঙ্গাইল থেকেও। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ধর্মঘট নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা ও রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে কুমিল্লা থেকে আছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, সাধারণত যেটা দেখা যায় যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই সকালবেলায় কুমিল্লাগামী কিন্তু অনেক বেশি পরিমাণে কাভার্ড ভ্যান এবং অন্যান্য পরিবহনে যাতায়াত থাকে, সেটির অবস্থা কেমন দেখছেন? যেহেতু তারা একটি অঘোষিত ঘোষণা দিয়ে রেখেছে এখানে ধর্মঘটের, সেটির সর্বশেষ অবস্থান আমাদেরকে জানাবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লার সবচেয়ে ব্যস্ততম যে বাস টার্মিনাল, সেটি হচ্ছে জাঙ্গালিয়া বাস টার্মিনাল। এই টার্মিনাল থেকে মূলত ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনীগামী যেসব বাসগুলো আছে প্রতিদিন সকালবেলা থেকে কিন্তু ব্যস্ততম ভাবেই কিন্তু তারা ছেড়ে যায়। কিন্তু আজকে এই সকালের অবস্থাটা একেবারেই নীরব। এখান থেকে কিন্তু কোনো বাস কোনো রুটেই ছেড়ে যাচ্ছে না। আসলে গতকাল সন্ধ্যায় যখন কুমিল্লা বাস মালিক গ্রুপ ঘোষণা দিয়েছিল যে তেলের দাম বৃদ্ধির কারণে তারা বাস চালাবে না, তারপর থেকে কিন্তু এই ধরনের স্থবিরতা এই বাস টার্মিনালে দেখেছি। এছাড়া কুমিল্লাতে আরো 2টি বাস টার্মিনাল রয়েছে যেগুলো থেকে কিন্তু বিভিন্ন কারণে তারা বাস চালাবে না, তারপর থেকে কিন্তু
এই ধরনের স্থবিরতা এই বাস টার্মিনালে দেখেছি। এছাড়া কুমিল্লাতে আরো 2টি বাস টার্মিনাল রয়েছে যেগুলো থেকে কিন্তু বিভিন্ন জেলা শহরগুলোতে বাস ছেড়ে যায়। সেই সব টার্মিনাল থেকেও কিন্তু সকালবেলা থেকে এই পর্যন্ত কোনো বাস ছেড়ে যায়নি। তো আমি সকালে এসেই বিভিন্ন কাউন্টারে কথা বলেছিলাম, যেখানে বাসের স্টাফরা দাঁড়িয়ে আছেন, তারা কিন্তু বলেছেন যে নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী এবং মালিকের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আসলে তারা বাস চলাচল বন্ধ রেখেছে। তবে সকাল থেকে আমরা দেখেছি এই কাউন্টারগুলোতে বিভিন্ন জায়গা থেকে যাত্রীরা এসে ভিড় করেছে। তারা অনেকেই আসলে বাস ধর্মঘটের যে বিষয়টি সেই বিষয়ে নিশ্চিত না থাকায় তারা কিন্তু ঢাকা, চট্টগ্রাম কিংবা অন্যান্য রুটে যাওয়ার জন্য তারা বাসের জন্য এসে এখানে আমরা অপেক্ষা করতে দেখেছি। তারা আসলে আমাদেরকে যেটি বলেছে যে কোনো পরিষ্কার নির্দেশনা না থাকার কারণে অনেকেই জেনেছে এবং অনেকে জানেনি, আবার অনেকে ভেবেছে যে হয়তোবা বাস চলাচল করবে, তারা যেতে পারবে। ঢাকায় আজকে বেশ কয়েকটি তানভীর, আপনি সাথে থাকুন। আমরা এই মুহূর্তে যাচ্ছি রংপুরে। রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আপনি রংপুরে যেখানে আছেন সেখানে সকাল থেকে আসলে রংপুর থেকে কোনো ধরনের বাস ছেড়েছে কিনা, এবং সাধারণত যেটা দেখা যায় যে রংপুর থেকে উত্তরবঙ্গের সমস্ত বাসগুলো হয় রাজশাহী অথবা ঢাকার দিকে ছেড়ে আসে, সেক্ষেত্রে সেটির অবস্থান কেমন দেখছেন? এবং এই যদিও আজকে সাপ্তাহিক ছুটির দিন সকালবেলা, কিন্তু যাত্রী সাধারণের উপস্থিতি কেমন দেখছেন বাস স্টেশনে? আসলে মূলত কিন্তু কিছু কিছু ইউনিটের আজকে পরীক্ষা রয়েছে। যারা পরীক্ষা দিতে বিভিন্ন জায়গায় যাবেন তারা কিন্তু সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছে। এইখান থেকে কিন্তু 8 জেলার যে গাড়ি ঘোড়া এটি কিন্তু চলাচল করছে। আমরা দেখেছি তবে আমি যদি একটা বিষয় জানি রাখি যে রংপুরের যে মালিক, শ্রমিক এবং শ্রমিক ইউনিয়ন রয়েছে তাদের সঙ্গে কথা হয়েছে। তারা যেমনটি জানিয়েছেন যে হঠাৎ করে তেলের দাম বৃদ্ধির কারণে তারা করতে পারছে না, অর্থাৎ টিকিটের দাম বেড়ে গেছে। অনেক সময় যাত্রীদের সাথে তাদের একটা দুর্ব্যবহার হবে, কিন্তু অনেকেই সাথে গন্ডগোল লেগে যেতে পারে। এই কারণে কিন্তু শ্রমিকরা তারা গাড়ি বন্ধ করে রেখে দিয়েছে এবং মালিকেরা বলছেন যে যেখানে 65 টাকা তেলের লিটার রয়েছে সেখানে 85 টাকায় তারা চালাতে পারছে না। কারণ হচ্ছে যে ঢাকা গেটে হয়তো 15,000 টাকা লেগে যাবে, সেখানে আরো 5,000 টাকা, হয়তো 15,000 টাকা লেগে যাবে, সেখানে আরো 5,000 টাকা বাড়তি হতে পারে। এই কারণে তারা গাড়ি বন্ধ রেখেছে। সরকারের যে নিয়ম অনুযায়ী যদি তারা তেলের দাম বৃদ্ধি করে থাকে সেটি আসলে কমানোর যে দাবিটি এটি কিন্তু তুলে রয়েছে। তবে যাত্রীদেরও একটা কথা রয়েছে। যাত্রীরা বলছেন যে যেখানে আমরা রাজশাহী যেতে 300 টাকা লেগে যাবে সেখানে আরো আমাদেরকে গুনতে হবে 100 টাকা। সেক্ষেত্রে তাদেরও ভোগান্তির একটা মানে বিষয় রয়েছে। তবে আমি একটু আগে কয়েকজন পরীক্ষার্থীর সঙ্গে কথা বলেছি, তারা অবশ্য রাজশাহী কিংবা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিটে পরীক্ষা দিতে যাবে। তারা বলছেন যে যেহেতু গাড়ি বন্ধ আমরা যাবে কিভাবে এটি দিয়ে তাদের দুর্ভোগ রয়েছে, কারণ তারা তো যেতে পারছে না, পরীক্ষা দিতে পারবে না, কারণ তাদের আগে থেকেই জানা ছিল না যে আজকে সকাল থেকে গাড়ি বন্ধ থাকবে। তবে পণ্যবাহী ট্রাক, আপনি জানেন যে উত্তর অঞ্চল থেকে কিন্তু ঢাকায় অর্থাৎ সবজি নিয়ে গাড়িগুলো যেসব যায় সেটি কিন্তু এখন আজকে সকালে সেটি যেতে পারে নাই। এই কারণে যারা কাঁচা বাজার নিয়ে যাবে সেটি কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। তবে আমি একটি বিষয় জানিয়ে রাখি যে একটু আগে আমি কিছু পণ্যবাহী ট্রাক অর্থাৎ কাঁচা বাজার যারা ব্যবসা করেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে আগে থেকে তারা কিনে রেখেছেন কাঁচা বাজার, অর্থাৎ যে সবজি এটি ঢাকায় নেওয়ার উদ্দেশ্য তারা ট্রাকে লোড দিয়েছেন, কিন্তু সেটি একটি যাচ্ছে না তেলের অভাবে, এটি আসলে বলা হচ্ছে। তবে সব মিলিয়ে সবাই কিন্তু আসলে এই তেলের যে মূল্যবৃদ্ধি এটির প্রতিবাদ করছেন শ্রমিকরা এবং সাধারণ যাত্রীরাও। তারা সবার দাবি হচ্ছে যে আগের দামে যদি থাকে তারা গাড়ি চালাতে পারবে। নজরুল, আপনি আরো সারাদিনে তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আপনার সাথে আবারও যোগ দিব। তানভীর খন্দকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রবাসী ও যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশের বিনিয়োগের বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে বিনিয়োগ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশ এখন বিনিয়োগের নিরাপদ ঠিকানা। পুঁজিবাজার, আইটি সহ নানা খাতে প্রবাসী ও ব্রিটিশ ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশে আরো বেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC, লন্ডনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ BIDA ও বাংলাদেশ হাই কমিশনের যৌথ উদ্যোগে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2021 বিল্ডিং সাস্টেনেবল গ্রোথ পার্টনারশিপ শীর্ষক রোড শোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল প্ল্যাটফর্মে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সুশাসন, রাজনৈতিক স্থিতিশীলতার কারণে গত এক দশকে দেশের আর্থসামাজিক চিত্রে আমূল পরিবর্তন এসেছে।
ক্রয় ক্ষমতা, মাথাপিছু বিদ্যুতের ব্যবহার, স্থানীয় বাজার সম্প্রসারণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় এগিয়ে আছে। বাংলাদেশে মাথাপিছু আয় বর্তমানে $2,554 উন্নীত হয়েছে। 2041 সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। প্রধান প্রধান খাতের উন্নয়নে বাংলাদেশ আরও আন্তর্জাতিক বিনিয়োগ প্রয়োজন। এক্ষেত্রে আমরা যুক্তরাজ্যের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, দেশের পুঁজিবাজার, আইসিটি, কৃষি, জাহাজ নির্মাণ, জ্বালানি ও বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ নিতে পারেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে প্রবাসীদেরও এগিয়ে আসার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ইনভেস্টরস আছে, তাদেরকে পার্টনার করে নিয়ে আসেন, তাদের সাথে আপনারা বাংলাদেশে এসে ব্যবসা করেন, সব রকম সুযোগ সুবিধা আপনারা পাবেন। আর কারো যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমি আছি, সেটা আমরা দেখব, এতে কোনো সন্দেহ নেই। সব ধরনের সহজভাবে যাতে ব্যবসা করতে পারেন সে ব্যবস্থাটা আমরা করে দেব। বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে যুক্তরাজ্য বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের উন্নয়নে প্রবাসীদের অভিজ্ঞতা ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে লন্ডনে বিনিয়োগ সম্মেলনে তিনি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরও আন্তর্জাতিক বাজারে রপ্তানিতে শুল্ক সুবিধা পেতে মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর দিচ্ছে সরকার। বিএসইসির আয়োজনে লন্ডনে বিনিয়োগ সম্মেলন। বৃহস্পতিবার উদ্বোধনী দিনে সংস্থাটির চেয়ারম্যান ব্রিটিশ বিনিয়োগকারী ও প্রবাসীদের সামনে বাংলাদেশের উচ্চ জিডিপি প্রবৃদ্ধি, করোনা ও বৈশ্বিক বিপর্যয় মোকাবিলায় সক্ষমতা, বিনিয়োগ থেকে বেশি হারে মুনাফা প্রাপ্তির সুযোগ সহ বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন। The capital market of Bangladesh is now giving the highest return on investment. গত এক বছরে বাংলাদেশের শেয়ার বাজার বিশ্বের সেরা বাজারের মধ্যে জায়গা করে নিয়েছে। এ সময় বাজার মূলধন অনেক বেড়েছে। আমি মনে করি আপনারা সেখানে বন্ড এবং ইকুইটিতে বিনিয়োগ করে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। 2025 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার ছাড়াবে $500 বিলিয়ন। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এক দশক ধরে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই স্থানীয় মুদ্রার মানের স্থিতিশীলতা সবচেয়ে বেশি। মুনাফা এবং বিনিয়োগ শতভাগ ফিরিয়ে নেওয়া সহ বাংলাদেশে বিনিয়োগের নানা সুবিধা নেয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশে সরকারি বেসরকারি অংশীদারিত্বে বিনিয়োগের সুযোগ দেয়া হচ্ছে বিভিন্ন খাতে। এলডিসি পরবর্তী সময়ে রপ্তানি বাজার ধরে রাখা এবং সম্প্রসারণে জিএসপি প্লাস, এফটি এর মতো চুক্তিকে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। দেশের উন্নয়নে প্রবাসীরাও তাদের শিক্ষা, অভিজ্ঞতা ও বিনিয়োগের মাধ্যমে আরও ভূমিকা রাখতে পারে। সম্মেলনে ভিডিও বার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স চার্লস দ্রুত বর্ধনশীল বাংলাদেশের অর্থনীতি এবং সামাজিক সূচকে উন্নতির প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুদেশের বাণিজ্যিক ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি কার্যক্রম হবে লটারির মাধ্যমে। ডিসেম্বর প্রথম দিকে ভর্তি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ভর্তি ফি সর্বোচ্চ 5,000 টাকা নির্ধারণ করা হয়েছে। স্বাভাবিক সময়ে প্রথম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি হয় লটারির মাধ্যমে, বাকি শ্রেণীতে পরীক্ষা নিয়ে ভর্তি করা হয়। করোনার কারণে গত বছর সব শ্রেণীতেই লটারির মাধ্যমে ভর্তি হয়। এবারও প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি হবে লটারির মাধ্যমে। স্বাস্থ্যবিধি মেনেই এই লটারি কার্যক্রম আয়োজন করবে কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারি স্কুলে অনলাইনে শিক্ষার্থীরা আবেদন করবে। বেসরকারি স্কুলে ভর্তির আবেদন ফি 200 টাকা ও সরকারিতে 170 টাকা রাখা হয়েছে। সরকারি এবং বেসরকারি ঢাকা এবং ঢাকার বাইরে মেট্রোপলিটন এলাকা এবং জেলা শহরগুলোতে আমরা এই একই পদ্ধতিতে সারা দেশের লটারি কার্যক্রমটি সম্পন্ন করতে চাই।
সেশন চার্জ সহ ভর্তি ফি সর্বসাকুল্যে মফস্বল এলাকায় 500 টাকা, উপজেলায় 1000 টাকা, ঢাকায় 5000 টাকা আর অন্যান্য মেট্রোপলিটন এলাকায় 3000 টাকার বেশি কেউ নিতে পারবে না। শিগগিরই এই নীতিমালা জারি করবে মন্ত্রণালয়। এই লটারির মাধ্যমে যেটা হয় আপনি জানেন, গত বছর যেটা হয়েছে যে মেধাবী ছাত্রছাত্রীরা তারা বিভিন্ন স্কুলে ছড়িয়ে যায়, আর পুরনো পদ্ধতিতে মেধাবী ছাত্রছাত্রীরা গুটি কয়েক শিক্ষা প্রতিষ্ঠানে তারা কেন্দ্রীভূত হতো। এদিকে অভিভাবকরা বলছেন ভর্তি কার্যক্রম যাতে স্বচ্ছভাবে হয় তা নিশ্চিত করতে হবে। ভর্তির প্রক্রিয়া যাতে স্বচ্ছভাবে হয় সেটা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের যাতে ভোগান্তি না হয় সেদিকে নজর রাখতে হবে। লটারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে বেশ কয়েকটি পর্যবেক্ষক দল গঠন করা হবে। কেউ অনিয়মের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্কুল শিক্ষার্থীদের প্রতিটি টিকা কেন্দ্রেই উপচে পড়া ভিড়। রাজধানীর প্রতিটি কেন্দ্রে 25টি বুথ প্রস্তুত, কিন্তু টিকা দেওয়া হয় 10টিতে, ফলে উপেক্ষিত হয় স্বাস্থ্যবিধি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে টিকার সংরক্ষণ জটিলতায় আপাতত কেন্দ্র ও বুথের সংখ্যা বাড়ছে না। বনানীর চিটাগং গ্রামার স্কুলে শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া হচ্ছে। সামনের রাস্তায় প্রায় 1,500 শিক্ষার্থীর লাইন। টিকা পেতে এক একজনকে অপেক্ষা করতে হচ্ছে 3 ঘন্টারও বেশি। 4টি স্কুলের শিক্ষার্থীকে টিকা দেওয়া হচ্ছে এখানে, একসঙ্গে 2-3টি সারি। প্রত্যেক শিক্ষার্থীর সঙ্গে রয়েছে অভিভাবক। বালাই নেই স্বাস্থ্যবিধির। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে? মানার কোনো অবস্থা আছে এখানে? এখানে কোনো স্বাস্থ্যবিধি নাই। তোরা পরীক্ষা দিবে, এটা কি ডিস্টেন্স মেনটেন হচ্ছে না, ঘন্টার পর ঘন্টা বসে আছে। প্রত্যেকটা ক্লাসে ধরেন 2টা শিফটে 200-400 বাচ্চা আছে। এত বাচ্চা এই যে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার লাইন দিয়ে কখন শেষ করবে? এই প্রত্যেকটার সাথে 1-2জন গার্ডিয়ান আসছে। স্কুলের নিয়ন্ত্রণে যদি গাড়ি দিয়া পোলাপানদের নিয়ে আসতো তাহলে এই গ্যাদারিং এরকম পরিবেশ সৃষ্টি হতো না। রাজধানীর 7টি স্কুলে বুথ চালু আছে 10টি করে, আর মতিঝিল আইডিয়ালে 20টি বুথে দেয়া হচ্ছে টিকা। শিক্ষকরা বলছেন 25টি বুথ চালু হলে টিকাদানে গতি বাড়বে। এক একটা বাচ্চার সাথে এক একটা গার্জিয়ান এসে ক্রাউড কন্ট্রোল ইজ বিকামিং ভেরি চ্যালেঞ্জিং। 10টা বুথ থেকে অপারেশনাল না করে যদি সাইমultaneously 25টা বুথই চালু করতো তাহলে পেস অফ ওয়ার্কটা আরও একটু বাড়তে পারতো। সেটা আমরা ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেটরস হিসেবে সেটা ফিল করছি আজকে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে ফাইজারের টিকা দিতে হয় এসি বুথে, তাই অনেক স্কুলে কেন্দ্র বসানো যায়নি। কবে থেকে অন্য বাড়তি কেন্দ্র হবে সেটা এখনো ডিসাইড করিনি, তবে আমরা এমনি স্টাডি করে রেখেছি। 1 সপ্তাহ দেখে যে টিকার আসলে কিভাবে ভ্যাকসিনেশন করা যাচ্ছে সেটার উপর ভিত্তি করে এটা সংখ্যাটা বাড়ানো কমানো পারে। আমরা প্রতিষ্ঠানগুলোকে বলেছি যাতে শিক্ষার্থীদের তারা একসাথে নিয়ে আসে এবং নিজস্ব ব্যবস্থাপনায় পরিবহন ব্যবস্থাপনা ইত্যাদি করতে পারে। রাজধানীতে এখন প্রতিদিন টিকা পাচ্ছে প্রায় 18,000 শিক্ষার্থী। 12 থেকে 17 বছর বয়সী 1 কোটি শিক্ষার্থীকে টিকা দিতে চায় সরকার। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেরি স্বল্পতা এবং শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে দৌলতদিয়া ঘাট ব্যবহারকারীরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে যাত্রীবাহী পরিবহন পার হতে পারলেও পণ্যবাহী গাড়িকে অপেক্ষা করতে হচ্ছে 3 থেকে 4 দিন। ফেরিঘাটে খাবার ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় দুর্ভোগ আরও বেড়েছে। 1 মাসের বেশি সময় ধরে দীর্ঘ যানজটের ভোগান্তি দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। 27 অক্টোবর পাটুরিয়া ঘাটে ফেরি ডুবির পর পরিস্থিতির আরও অবনতি হয়। এই নৌরুটে দেখা দিয়েছে ফেরি ও ঘাটের তীব্র সংকট। নদী পারের অপেক্ষায় ফেরিঘাট থেকে কয়েক কিলোমিটার দূরে 3-4 দিন ধরে দাঁড়িয়ে পণ্যবাহী যান চালকরা। ঘাট এলাকায় থাকার জায়গা ও মানসম্মত খাবার দোকান না থাকায় তাদের দুর্ভোগ বেড়েছে আরও। 3 দিন ধরে আমি এখানে জামে আছি, ঠিক আছে। এখানে তো তেমন হোটেলও নাই, খাওয়া দাওয়ার সমস্যা। সবচেয়ে সমস্যা হচ্ছে গোসল আর বাথরুমের সমস্যাটা সবচেয়ে বেশি আমাদের। ছিলাম হলো লাইনেই, আমরা এই বন্ধু কোনো ফেরি পাই নেই, সিরিয়ালি টানেই না। খাওয়া দাওয়া, গোসল, বাথরুম নাই, ফেরি ওয়ালও চলে না ঠিক মতন, পুলিশে এসেও কোনো খোঁজ খবর নাই। ফেরিঘাটে ভোগান্তির কথা স্বীকার করে বিআইডব্লিউটিসি বলছে ঘাট সংকট এবং শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় যানজট দেখা দিচ্ছে। 2টা ফেরি আসলো কালকে, এরপরে পল্টন আসছে, পল্টন সেট হয়েছে কালকে।
18টা ফেরি এই মুহূর্তে যথেষ্ট না। 18টা ফেরি যদি যথেষ্ট হয় তাহলে করবে না, তাতে জ্যাম থাকার কথা না। দৌলদিয়া পাটুরিয়ার নৌরুট দিয়ে দক্ষিণাঞ্চলের 21 জেলার যাত্রী ও যানবাহন ফেরি পারাপার হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বর্ষাকাল নয় তবুও জলাবদ্ধতা। সুয়ারেজের পানি মিলেমিশে একাকার রাজধানীর ভাটারার নুরের চালা এলাকার বাজার সড়ক। নতুন ওয়ার্ড হওয়ার পর একবারও হয়নি এই সড়কের সংস্কার কাজ। একনেকের টাকা হাতে আসায় ডিসেম্বরের মধ্যে উন্নয়ন কাজ শুরুর কথা বলছে উত্তর সিটি কর্পোরেশন। প্রকৃতিতে শীতের ছোঁয়া, তবে এই সড়ক দেখে মনে হতেই পারে এটি বর্ষাকাল। রাজধানীর ভাটারার নুরের চালা এলাকার বাজার সড়ক এটি। বছরব্যাপী জলাবদ্ধতা থাকে এই সড়কে। ড্রেনেজ ব্যবস্থা প্রায় বিকল হয়ে পড়ায় সুয়ারেজের পানি ছড়িয়ে পড়েছে সড়কে, সঙ্গে খানাখন্দ তো আছেই। ফলে বছর জুড়েই থাকে ভোগান্তি। নতুন 39 নম্বর এই ওয়ার্ড ইউনিয়ন আমলেই ভালো ছিল বলে মন্তব্য নাগরিকদের। আগে ওরকম ছিল না, চেয়ারম্যান মেম্বার তখন কাজ হয়েছে ঠিক মতো, পানি ওই রকম জমে নাই। এই কমিশন আমলে 2 বছর ধরে পানি। পরিস্থিতির রাস্তার এত পাও নষ্ট হয়ে যায়, হাঁটা চলা তো খুবই খারাপ, রিক্সা চলাচল খুবই কষ্ট। আপনারা রাস্তা এইভাবে ঠিকঠাক করেন, কি করবো আমরা। প্রায় 1 বছর আগে এই রাস্তা সংস্কারের জন্য নগর ভবনে আবেদন জানিয়েছেন কাউন্সিলর, কিন্তু নতুন ওয়ার্ডগুলোর উন্নয়ন বিল হাতে না আসায় কাজ শুরু করতে পারেনি ডিএনসিসি। সেনাবাহিনী কাজটি বাস্তবায়ন করছেন। আমরা এই প্রকল্পর কাজটি শুরু হলে এই নতুন এলাকাগুলোর যে উন্নয়নের যে চিত্র, সেই চিত্র পাল্টে যাবে এবং আমরা আশা করছি যে এখানে রাস্তাঘাটগুলো বড় হবে এবং একটি মাস্টার প্ল্যান আমরা করেছি। সেই মাস্টার প্ল্যানের ভিত্তিতে এই এলাকার যখন কাজটি আমাদের হাতে চলে আসবে, তখন এই এলাকার জনগণের আজকের যে অবস্থা সেটি সেখানে থাকবে না। 2022 সালের মধ্যে ডিএনসিসির নতুন 18টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো সহ ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করবে কর্তৃপক্ষ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চালের বাজারে 90% বেশি বিক্রি হচ্ছে মিনিকেট, নাজিরশাইলের মতো চিকন ও স্বচ্ছ চাল। দেশে ধরনের কোনো ধান উৎপাদন না হলেও চাহিদার অজুহাতে মিল মালিকরা অটো রাইস মেশিনে বিশেষ প্রক্রিয়ায় মোটা চালকে ছেঁটে ছাড়ছেন বাজারে। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে ভোক্তারা, তাই প্রতারণা থেকে রক্ষায় ধানের নাম অনুযায়ী চালের নাম রাখার প্রস্তাব বিশেষজ্ঞদের। মিনিকেট, নাজিরের মতো চিকন চালের উৎপাদন দেশে না হলেও বাজারে এগুলোর সরবরাহই সবচেয়ে বেশি। রাজধানীর পলাশীর প্রকৌশল বিশ্ববিদ্যালয় মার্কেটের চাল ব্যবসায়ী নজরুল ইসলাম 40 বছর ধরে করছেন ব্যবসা। তিনি জানালেন, আগে কখনো এত চিকন ও পরিষ্কার চাল বিক্রি করেননি। অনেক ফ্যামিলিতে মনে করা যায় মরা দানা থাকতে পারবো না, পাথর থাকতে পারবো না, এগুলো আবার বিষয় যে আমাকে পরিষ্কার চাল, তো এখন অটো মেশিনে পরিষ্কার বানায় দেব। অটো রাইস মিলে বিশেষভাবে প্রক্রিয়াজাত এসব চালে পুষ্টিগুণ না থাকলেও রয়েছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান। নাইজার চাল যে আমাদের দেশে উৎপাদন হয়, যে পরিমাণ উৎপাদনে বাংলাদেশের একদিনে যে চাল লাগে সেই পরিমাণও না। তারপরে মিনিকেট, সারা বছর দেখবেন যে মিনিকেট চাল পাওয়া যায়, অথচ মিনিকেট নামে কিন্তু কোনো জাত আমরা রিলিজ করিনি। মেশিনে ছেঁটে চিকন করা এই চালের ভাতে নেই প্রয়োজনীয় পুষ্টি। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন ও ফাইবার নষ্ট হয়ে থাকছে শুধু কার্বোহাইড্রেটের অংশ। তাই ভোক্তাদের প্রতারণা থেকে বাঁচাতে যে ধানের চাল সেই নামেই বিক্রির পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। চাল আমরা যে জাতগুলা উদ্ভাবন করছি সেই নামে চালগুলা বিক্রয় করা হোক, সেইভাবে মিলিং করা হোক, আমরা যেভাবে বলছি মিলিং করে বাজারজাত করো, সেটা মোটা হোক, তাতে অসুবিধা নেই। মিল মালিকদেরকে অন্তত একটা রেগুলেশনের আওতায় নিয়ে আসে এবং বলা হয় যে এখানে 10% সর্বোচ্চ 12%-এর বেশি এখানে প্রক্রিয়াজাত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অটো রাইস মিল মালিকরা জানান, চালের উপরের পুষ্টি সমৃদ্ধ বাদামি যে অংশ ছেঁটে ফেলা হয় তার রয়েছে ব্যাপক চাহিদা। এগুলো মাছ ও মুরগির খাবার হিসেবে চালের চেয়েও বেশি দামে বিক্রি করা হয় বিভিন্ন খামারে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর 3 উপজেলায় এবারে ইউপি নির্বাচনে লড়ছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর 19 নারী। অবহেলা বঞ্চনা পেরিয়ে ক্ষমতায়নের পথে হাঁটতে থাকা এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা বলছেন, স্থানীয় সরকারে তাদের উপস্থিতি বাড়লে ইতিবাচক পরিবর্তন আসবে জীবন মানে। 2014 সালে নিজের জমিতে কাজ করতে গিয়ে জোরদারের নির্যাতনের শিকার হন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী বিচিত্রা তির্কি। জমিটি দখল করে নিয়েছিল স্থানীয় প্রভাবশালী। সে সময় জনপ্রতিনিধিদের কাউকেই কাছে পাননি বিচিত্রা।
আমির শরীকের কাটাও খুব কাছ থেকে দেখেছেন অবহেলা বঞ্চনা। ক্ষুদ্র নিগোষ্ঠীর এই দুই নারী এবার প্রার্থী হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নির্বাচনে। 3টা সংরক্ষিত আসনে ভোট করে আমরা সেই সেবাটা মানুষকে দিতে পারি না। এটার জন্যই আমি এবার সদস্য পদে ভোট করেছি, কারণ আমি দেশবাসীর উন্নয়ন করতে চাই, আমার আদিবাসী ভাই বোনদের উন্নয়ন করতে চাই। আদিবাসীরা কোনো সুখ সুবিধা পায় না কোনো জায়গায় যেয়ে, বা গরিব লোক খুব অবহেলিত থাকে। আমাদের আদিবাসীরা, আমি যদি পরিষদ যাই তাহলে আমার আদিবাসীরা আমার সাহসে তারা বোর্ডে বসতে পারবে বা কথা বলতে পারবে। ক্ষুদ্র নিগোষ্ঠীর সদস্যরা বলছে স্থানীয় সরকারে তাদের প্রতিনিধি থাকলে নিশ্চিত হবে নাগরিক সুবিধা। সামনে দাঁড়ানোর জন্য আমাদের কোনো পথ নাই। আমরা এই আদিবাসীর জন্য তির্কি দিদিকে খুব ভালোবাসি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর, রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলার এবারের ইউপি নির্বাচনে ক্ষুদ্র নিগোষ্ঠীর 19 নারী প্রার্থী অংশগ্রহণ করছেন। নির্বাচনে তাদের উপস্থিতি ক্ষমতায়নের পথে এক ধাপ বলছেন নেতারা। গতবারও 2-1 যে সংরক্ষিত আসনে মহিলা ছিল তারা কাজ করেছে বিধায় এবার আরও উৎসাহের সাথে তারা এই ভোট যে যুদ্ধ সেই যুদ্ধে অংশগ্রহণ করছে। যারা অংশগ্রহণ করতেছে তারা যদি নির্বাচিত হতে পারে তাহলে আদিবাসীদের অনেক দিক দিয়ে উপকৃত হবে। স্থানীয় সরকারে তাদের উপস্থিতি সমতলের অনগ্রসর এই গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ওম নামে যে গানে ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়েছে দাবি করে মামলা করেছেন আইনজীবী হুমায়ুন কবির, সেই ব্যান্ড দলের সঠিক নামই জানেন না তিনি। মামলার এজাহারে দেখা যায় মেঘ দলের পরিবর্তে ব্যান্ড দলের নাম লেখা মেঘদূত। এ ধরনের মামলা গ্রহণের আগে বিচারকদের আরও সতর্ক হতে বলছেন জ্যেষ্ঠ আইনজীবীরা। সংবিধানে প্রত্যেক নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে বলে জানান তারা। কয়েকদিন আগে ব্যান্ড দল মেঘ দলের 7 সদস্যের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা করেন এক আইনজীবী। অভিযোগের মুখে থাকা ওম নামে গানটি 2004 সালে প্রকাশিত হয়। তবে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী কনসার্টে গানটি গাওয়ার পর মামলা করেন আইনজীবী হুমায়ুন কবির। যদিও মামলার এজাহারে ব্যান্ড দলের নাম মেঘ দলের পরিবর্তে মেঘদূত লিখেছেন তিনি। এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি হুমায়ুন কবির। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না বলছেন যে গানটির কথা বলা হচ্ছে তাতে ধর্মীয় অবমাননাকর কিছু বলা হয়নি। সব ধর্মের মূল আদর্শের কথাই সেখানে তুলে ধরা হয়েছে। সংবিধানে সবার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে বলেও মত তার। আইনের দৃষ্টিতে আমি যেটা বিশ্বাস করি যে মেঘদলের এখানে কিছুই হবে না, কিন্তু যেটা হলো যে সংস্কৃতির উপর একটা আঘাত আসতে পারে তার একটা সংকেত, অশনি সংকেত, এই অশনি সংকেতটা বন্ধ করে দেওয়া উচিত। এদিকে আমি আইন প্রয়োগকারী সংস্থা এবং বিচার অঙ্গনে যারা আছেন, বিচার চাইলেই যে তার নিতে হবে তা না, তার একটু প্রাইমা ফেসি এই ব্যাপারগুলোতে দেখা উচিত। সংস্কৃতি কর্মীরা বলছেন সংস্কৃতি চর্চা কখনোই ধর্ম পালনে বাধা দেয় না, বরং ধর্মান্ধতা, কুসংস্কার, অজ্ঞতা দূর করতে বলিষ্ঠ ভূমিকা রাখে। ব্যান্ড দল মেঘ দলের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মূল বাণীকে এই গানে যুক্ত করা হয়েছে। বর্তমানে একটা ফ্যাশন বলবো আমি হয়ে দাঁড়িয়েছে, যে কোনো কিছু বললে আপনি ধর্মের অনুভূতিতে আঘাতের কথা আপনি বলছেন। ধর্মের অনুভূতি এত হালকা নয়, ধর্ম অনেক গভীর জিনিস। এবং আজকে যারা এই কথাগুলো বলছেন তারা তাদের মত প্রকাশের স্বাধীনতার নামে প্রকারান্তরে অন্যের মতকে হরণ করার চেষ্টা করছেন এবং আমাদের সংবিধানের বিরুদ্ধে তারা কথা বলছেন। মামলাটি তদন্ত করে 1 ডিসেম্বরের আগে প্রতিবেদন জমা দিতে এরই মধ্যে পিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্র্যাকের উচ্চ ফলনশীল ধান বীজ কিনে প্রতারণার শিকার পাবনার আটঘরিয়ার শতাধিক কৃষক। অন্যান্য সময় বিঘা প্রতি 20 থেকে 25 মণ ধান উৎপাদন হলেও নিম্নমানের বীজের কারণে তা নেমে এসেছে 4 থেকে 5 মণ। এ অবস্থায় উৎপাদন খরচ তোলা নিয়ে সংশয়ে কৃষক, যদিও দায় নিতে নারাজ ব্র্যাক। পাবনার আটঘরিয়ার সঞ্জয়পুর গ্রামের কৃষক জমশের আলী ব্র্যাকের উচ্চ ফলনশীল জাতের হাইব্রিড 10 ধানের বীজ কিনে 1 বিঘা জমিতে রোপণ করেন তিনি, যাতে ফলন হয়েছে 4 থেকে 5 মণ ধান। শুধু জমশের আলী নয়, এমন প্রতারণার শিকার আটঘরিয়ার কয়েকশো কৃষক। ওই জমিতে 10,000 টাকা খরচ, 5,000 টাকা সারের দোকানে বাকি আছে। এখন যে ধান হয়েছে 4 থেকে 5 মণ,
কিন্তু এখন আমি খাবই না, আমি এই সারের দোকানে বাকি দেবো। যে বীজ দেশে আমার যে গল্প শুনিছে তার সে শিক্ষিত ধারও নাই। কৃষকদের অভিযোগ, প্রতি বিঘায় 30 থেকে 35 মণ ফলনের লোভ দেখিয়ে ধানের এই বীজ তাদের কাছে বিক্রি করে ব্র্যাক। তবে নিম্নমানের কারণে ধানের জমিতে অতিরিক্ত আগাছা ও পোকার আক্রমণে চিটা হয়ে গেছে সব ধান। কৃষি অফিসারের কাছে অবজেকশন জানাইছি, সেও আমাদের কিছু বলে নাই, কোনো প্রতিকার করে নাই, কোনো কিছু করে নাই। এদিকে এমন ঘটনায় ব্র্যাক অফিস ঘিরে বিক্ষোভ করেছেন কৃষকরা, যদিও অভিযোগ মানতে নারাজ ব্র্যাকের কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত যারা হয়েছে এরা আমার কাছ থেকে বীজও কিনে নেয়, এরা আমার কাছে আসেও না, এরা আমার মাঠেও দেখায় নাই। ডিলারের কাছ থেকে কিনছে, সেটা মার্কেটিং অফিসাররা বিক্রি করছে, আলাদা টিম এটা। তবে ধান রোপণ করে ক্ষতির কথা স্বীকার করে কৃষি কর্মকর্তা বলছেন, ব্র্যাক কর্তৃপক্ষ কৃষি বিভাগের কাছে সময় চেয়েছে। তাদের এই বিষয় নিয়ে আমি ব্র্যাক কর্তৃপক্ষের সাথে কথা বলি। তো ব্র্যাক কর্তৃপক্ষ এইটা সমস্যাটি কেন হয়েছে বা তাদের জন্য কি করা যায় এর জন্য আমার কাছে কিছুদিন সময় চাই। পাবনা জেলায় এবার 55,988 হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,61,214 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা মহামারীর নতুন কেন্দ্রে পরিণত হয়েছে ইউরোপ, এমন সতর্কতা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে করোনা ভাইরাসের নতুন জিনে দক্ষিণ এশিয়ার মানুষের মৃত্যুহার দ্বিগুণ বলে নিশ্চিত করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। বিশ্বে করোনায় একদিনে মারা গেছে 7,178 জন, নতুন আক্রান্ত হয়েছে 4,98,000। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি 50,44,000 ছাড়িয়েছে, শনাক্ত ছাড়িয়েছে 24,93,00,000। এদিকে বিশ্বে আজও 24 ঘন্টায় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে রাশিয়ায় 1,195 জনের, শনাক্ত 40,000। যুক্তরাষ্ট্র 1,000 ছাড়িয়েছে মৃতের সংখ্যা, আক্রান্ত 77,654 জন। এদিকে অ্যাস্ট্রাজেনেকার টিকা নাকের মধ্য দিয়ে নেয়া ট্রায়াল শুরু করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। প্রথম দেশ হিসেবে করোনার খাওয়ার ওষুধের অনুমোদন দিল যুক্তরাজ্য। বৃহস্পতিবার দেশটির ওষুধ ও স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা এই কোভিড অ্যান্টিভাইরাল ক্যাপসুলের অনুমোদন দেয়। যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠান মার্ক এবং রিজবেকের যৌথ উদ্যোগে তৈরি ওষুধটির নাম মলনুপিরাভির। উৎপাদক প্রতিষ্ঠানের দাবি, ভাইরাসের জিনগত কোড পরিবর্তনের জন্য ডিজাইন করা হয়েছে এই ওষুধ, যা করোনায় সংক্রমিত রোগীর মৃত্যু ও হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি অর্ধেক কমিয়ে দেয়। এর আগে পরীক্ষামূলক প্রয়োগের পর আশা জাগানো ফল পাওয়ার কথা জানায় মার্কের বিজ্ঞানীরা। দ্রুত যুক্তরাষ্ট্রেও এর অনুমোদনের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। চুক্তি স্বাক্ষরের 2 দিনের মাথায় বন উজাড় বন্ধের চুক্তি থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিয়েছে ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার দেশটির পরিবেশ ও বনমন্ত্রী সিতি নুরবায়া বাকার এই কথা জানান। এক বিবৃতিতে তিনি বলেন, যা করতে পারবো না তার প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়। এ সময় রাস্তা তৈরির জন্য বন কেটে ফেলার যুক্তি দেখান তিনি। এর আগে মঙ্গলবার 2030 সালের নাগাদ বন উজাড় শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে একমত হয় বিশ্বের শতাধিক দেশ ও সংস্থা। এদিকে জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের ঘোষিত প্রতিশ্রুতিকে ইতিবাচক বলছে প্যারিস ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। সংস্থাটির প্রধান ফাতিহ বিরল জানান, চুক্তি অনুযায়ী কাজ করলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি 1.8 ডিগ্রি সেলসিয়াসে রাখা যাবে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার কাছাকাছি। টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বনিম্ন রানের লজ্জা বাংলাদেশের। অ্যাডাম জাম্পার স্পিন জাদুতে 73 রানে অল আউট মাহমুদুল্লাহর দল। সহজ টার্গেট তারাই 82 বল হাতে রেখে 8 উইকেটের জয় অজিদের। 19 রানে 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা জাম্পা। ইনিংসের তৃতীয় বলে লিটন দাসকে শূন্যতে ফেরান মিচেল স্টার্ক। এক বাউন্ডারিতে 5 রান করে থেমেছেন সৌম্য সরকার। অভিজ্ঞ মুশফিক টিকেছেন 2 বল, রানের খাতা খুলতেই তাকে সাজঘরে পাঠিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। নাইমের প্রতিরোধ থামে 17 রানে, তাকে ফিরিয়ে জোড়া পূর্ণ হ্যাজেলউডের। আক্রমণে এসে প্রথম বলেই আফিফকে তুলেছেন জাম্পা, এরপর একে একে ফেরান 4 ব্যাটারকে। জবাবে ভালো শুরু অস্ট্রেলিয়া। 40 রানের ইনিংস খেলে তাসকিনের শিকার ফিঞ্চ। 15 রানের সময় তার সহজ ক্যাচ ছাড়েন সৌম্য, ওয়ার্নারকে ফেরান শরীফুল। 5 বলে 15 রানে ফিনিশিং টাচ দেন মিচেল মার্শ। স্কটল্যান্ড ধাক্কা নাড়িয়ে দিয়েছিল শুরুতেই। ওই চাপ বয়ে মূল পর্বে এসে আরও বিবর্ণ পারফরমেন্স বাংলাদেশের। সমালোচনার কড়া জবাব দিতে গিয়ে উল্টো বিপাকে পড়েছেন মুশফিক রিয়াদরা।
চাপের মুহূর্তে লম্বা হয়েছে ভুলের তালিকা, আর জেতা ম্যাচ হাতছাড়া করে সঙ্গী হয়েছে চরম হতাশা। সব মিলিয়ে এবারে বিশ্বকাপ আরও একটা দুঃস্বপ্ন হয়েই থাকবে টাইগার ক্রিকেটে। মধ্যপ্রাচ্যে ক্রিকেট উৎসব, গ্যালারিতে লাল সবুজের সমর্থনে মনে হয়েছে এক টুকরো বাংলাদেশ। বাঘের গর্জনে মাতার আশায় ভক্তরা এসেছেন, ফিরতে হয়েছে আক্ষেপ, হতাশা নিয়ে। র্যাঙ্কিংয়ের 6 থেকে বিশ্বকাপে আসা মাহমুদুল্লাহর দল স্কটল্যান্ডের কাছে হেরে শুরু করে ব্যর্থতার যাত্রা। ওই ধাক্কা সয়ে প্রথম রাউন্ড কোনো মতে পার করেছে, কিন্তু রেশ বয়ে বেরিয়েছে পুরো দল। প্রতিপক্ষ সামলানোর চেয়ে সমালোচনার জবাব দিতেই পছন্দ করেন 3 সিনিয়র। আয়না তত্ত্ব দিয়ে মুশফিকই যেখানে এগিয়েছিলেন। যারা এরকম কথা বলে থাকেন তারা নিজেদের মুখটা একটু আয়নায় দেখা উচিত, কারণ তারা বাংলাদেশে ফরে খেলে না, ফরে খেলে আমরা প্লেয়াররাই খেলি। সমালোচনা অবশ্যই হবে, খারাপ খেলেছে, বাট একেবারে ছোট করে ফেলা ঠিক না। আমাদের স্বপ্ন তো আমরা বলেই আসছি না, আবার স্বপ্ন কি প্রতিদিন চেঞ্জ হয় নাকি? উইন্ডিজ ম্যাচের শেষ বলটাই ধরা যাক। রাসেলের বল ব্যাটে কানেক্ট করতে পারেনি মাহমুদুল্লাহ। ওটাই এই বিশ্বকাপে ব্যর্থতার প্রতিচ্ছবি ধরা যায়। সামর্থ্যের সাথে পারফরমেন্সের যে কোনো মিলই নেই এখানে। টুর্নামেন্ট জুড়ে লড়াকু মানসিকতা খুঁজতে হয়েছে আলাদা করে। জয়ের যেসব সুযোগ তৈরি হয়েছিল তা নষ্ট হয়েছে। একাধিক ভুলের মাসুল দিয়ে মূল পর্বে শতভাগ হার বাংলার। চেষ্টা করেও যে হচ্ছে না, অসহায় আত্মসমর্পণের প্রতিক্রিয়াগুলো কষ্ট দিয়ে গেছে। চাকরি তো কেউই তো খারাপ করে না, কিন্তু হচ্ছে না ট্রাই করা সত্ত্বেও। আমি শিওর যে 110% দিচ্ছি সবাই সবার জায়গা থেকে। সবার ভিতরেই আছে, চেষ্টা আছে মানে ভালো কিছু করার, হচ্ছে না আসলে, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। টি-20তে মোমেন্টামই সব, কাছে পেয়েও ধরে রাখতে পারেনি টিম টাইগার্স। শ্রীলঙ্কা কিংবা উইন্ডিজ দুটো জেতা ম্যাচই হেরে তলানিতে নেমেছে বাংলাদেশ। উইকেট না বুঝে ভুল কম্বিনেশনের রোগ এখানেও তো বয়ে বেরিয়েছে ম্যানেজমেন্ট। গোটা দশেক ক্যাচ ছেড়ে লজ্জার শিরোনামগুলো শুধুই ভরাডুবির গল্প বলেছে। ডজনের বেশি শূন্যতে যা পরিণত হয়েছে দুঃস্বপ্নে, সেটা তাড়িয়ে বেড়াবে, প্রভাব থাকবে বহুদিন। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।